সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তুই আমার চাচার মেয়ে না হয়ে আমার মায়ের ভাইয়ের মেয়ে হতে গেলি কেন? তৈমুরের কথায় কপাল কুঁচকে যায় প্রিয়তার। এ আবার কেমন কথা? লোকটা কি তার বাবাকে এখনো দেখতে পারে না? তৈমুর কার সাথে যেন মারামারি বাঁধিয়েছে, বাড়ি এসেছে, হাত থেকে চুইয়ে রক্ত পড়ছে, সেদিকে কোনো খেয়াল নেই। প্রিয়তা নিচ থেকে ব্যান্ডেজ করে দিচ্ছে, তবে মুখে কোনো কথাই বলেনি। কেন বলবে? এই লোক এসেছে থেকে সবার সাথে ভালোভাবে কথা বলছে, তার সাথে বললো না কেন? মেয়েটা অভিমান করেছে। সোফায় হাত পা ছড়িয়ে মাথা পেছন দিকে এলিয়ে বসে আছে তৈমুর, আর তার হাতে সাবলান দিয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছে প্রিয়তা। তৈমুর একবার মাথা তুলে দেখে মেয়েটার কর্মকাণ্ড, পরক্ষণেই মাথা নামিয়ে নেয়। সেভাবে থেকেই ডেকে ওঠে। প্রিয়। প্রিয়তার বুক ধক করে ওঠে। অষ্টাদশী মেয়েটার মনে ঝড় তুলে দেওয়ার জন্য এই ডাকটি যথেষ্ট। ঠিক কতদিন পর এই লোকের মুখে এইভাবে ডাক শুনলো জানা নেই। মেয়েটার এই আকাশ কুসুম ভাবনা বোধহয় সহ্য হলো না তৈমুরের। সে বেশ জোরেই বলে ওঠে। ডাকছি না? কার ভাবনায় মশগুল থাকিস? হন্তদন্ত হয়ে উত্তর করে। জি বলুন। আর চোখে তাকায় সে তৈমুরের দিকে। তৈমুর গম্ভীর কণ্ঠে বলে, লেখাপড়ার কি খবর? কিছুদিন পরই তো বোর্ড পরীক্ষা। জি আলহামদুলিল্লাহ ভালো। মেয়েটার ছোট উত্তর, কিন্তু এই ছোট উত্তর বোধহয় পছন্দ হলো না তৈমুরের। সে পুনরায় জিজ্ঞেস করে, কলেজে কি উত্তপ্ত করো না তো? প্রিয়তা ফাঁকা ঢোক গেলে। এই লোক কথা কোন দিকে নিয়ে যাচ্ছে সে খুব ভালো করেই বুঝতে পারছে। সে আমতা আমতা করে উত্তর দেয়, কিন্তু অপর লোকটির তা পছন্দ হয় না। সামি নামের এক ছেলে আজ তোর কাছে নাম্বার চেয়েছিল। আমাকে বা দিকে জানিস না কেন? কেন বলিস না? শেষের কথাটা চিৎকার করে বলে। মেয়েটা কেঁপে ওঠে খানিকটা। আজকে কলেজ থেকে আসার সময় সামি নামের এক ছেলে তার পথ আটকে দাঁড়ায়। তার ফোন নাম্বার চাইছিল, তবে প্রিয়তা কোনো উত্তর না করে পাশ কাটিয়ে চলে আসে। সে তো ইচ্ছে করেই বলেনি, জানলে এই লোক মারপিট শুরু করবে। লুকিয়েও কি লাভ হলো? সেই তো লোকটা জেনেই গেল। তোর ফোন দে। এটা কার ছবি? এটা এটা তো আমার প্রিয় গায়কে। বাক্য পূর্ণ করার আগে গাল নেই চিনচিন করে। ঘটনার আকস্মিকতায় মেয়েটা হতভম্ব। এই লোক তাকে মারলো? তৈমুর প্রিয়তার অবাক নজর উপেক্ষা করে ফোনটা সশব্দে ফ্লোরে আছাড় মারে। পরপর দুটি ধাক্কা সামলাতে না পেরে মেয়েটা মামুনি বলে চিৎকার করে। রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে তৈমুরের মা হাসিয়া বেগম। কি হয়েছে প্রিয়তা? মামুনি, তোমার ছেলে এসেই আমায় মারা শুরু করেছে, সাথে আমার ফোনটাও ভেঙে ফেলেছে। বলতে বলতে নাক টানে মেয়েটা। হাসিয়া বেগম ছেলেকে কিছু বলবেন তার আগে ছেলে হাঁটা ধরে। কাঁদিস না মা, আমি ওকে বকে দেব। তরকারি পড়ে যাবে বাহানা দিয়ে আবারও রান্নাঘরে চলে যায় হাসিয়া বেগম। ছেলের ব্যাপার ছেলেই বুঝুকগে। রাগে দুঃখে মেয়েটার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। আমি থাকবোই না এই বাড়িতে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াবে তার আগে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকা তৈমুর বলে ওঠে। গেটের বাইরে এক পা রেখে দেখ, পা কেটে হাতে রেখে দিব। প্রিয়তার রাগে ফুসফুস করতে করতে বিড়বিড় করে। রাতবাল। কাউচের ওপর বসে আছে তৈমুর। দৃষ্টি তার প্রেয়সীর অদক্ষ হাতে তার দেওয়া ব্যান্ডেজের দিকে। মুচকি মুচকি হাসছে সেই দিকে তাকিয়ে। মেয়েটাকে কাঁদিয়ে এসে জনাব নিজ আনন্দে হাসছেন। হ্যাঁ, দরজায় কে যেন কড়া নাড়ছে। কে? তৈমুর ভাই, আমি। আদিত্যের কণ্ঠ পেয়ে ভেতরে আসতে বলে তাকে। কি ভাই, এসেই তুমি আমার বোনের ফোন ঘাটছো? বোনের হয়ে কথা বলে নিচু ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকিতে ফেলিস না। হে হে হে, কি যে বলো! তুমি আমার 2 টানা 5 টানা একটা মাত্র দুলাপ। শুধু ভাই বলে ডাক শালা। হইছে হইছে, আর বলবো না। ভাবছি এবার তোকে বিয়ে দিয়ে একটা বউ উপহার দিব, বুঝলি? মেয়েকে হতাশা দেখায় আদিত্য। আর বলো না ভাই, আমার 1 সপ্তাহের প্রেমিকা আমাকে ধোকা দিয়েছে। আমি কারে দেখাবো মনের দুঃখ গো? চুপ কর শালা, আমার কানের সব পোকা মরে যাবে। তাদের এইসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দরজা খুলে ভেতরে আসে তৈমুরের ছোট বোন ইফা। ভাইয়া নিচে এসো, বড় মা এসেছে। আসছে। কখন এলো বড় মা? আদিত্য ভাইয়ের সাথেই তো এলো। তৈমুর কোনা চোখে তাকায় আদিত্যের দিকে। ছেলেটা মেকি হাসে। এরপর তিনজনে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে মায়ের কোল ঘেঁষে বসে আছে প্রিয়তা।
তৈমুরের নামে নালিশ করছে, কিন্তু সেই সব কোনো আমলেই নিচ্ছেন না আফিয়া। তৈমুর সামনে এসে আফিয়া বেগমের পাশে বসে। কেমন আছো বড় মা? বড় মাকে মনে পড়ে তাহলে? একটিবার তো দেখতেও যাস না। কেন যায় না তুমি জানো না? হয়েছে হয়েছে। তৈমুর, তুই শুকিয়ে গেছিস কেন এত? এইভাবেই ওকে খেতে দাও না তুমি? তৈমুর হাসে। বড়মা বাড়ি এলে বড়মার কাছে সে প্রতিবারই রোগা পাতলা, অথচ তার দামড়া জিম করা পেটানো দেহ তাদের চোখেই পড়ে না। এদের কথা শুনে মনে মনে ভেঙচি কাটে প্রিয়তা। তার এত শখের ফোনটা ভেঙে ফেললো। ওসব ছাড়ো, তোমার হিটলার স্বামী কই? আসেনি? তৈমুরের কথায় মেয়েকে রাগ দেখায় আফিয়া বেগম। কি সব বলিস? মামা হয় তোর। আচ্ছা বড় মা, কি দেখে ওই কাঠখোট্টা লোকের প্রেমে পড়েছিল? এবার আফিয়া বেগম তৈমুরের কান হালকা করে টেনে ধরে। অট্টহাসিতে ফেটে পড়ে সকলে। তখন ড্রয়িং রুমে উপস্থিত হন নুরি, তৈমুরের চাচি। হ্যাঁ হ্যাঁ, সব ভালোবাসা তো বড় মার জন্যই। আমাকে কারো চোখে পড়লে তো। নুরি বেগমের কথায় তৈমুর হাসে। ছোট মা, তুমি এখনো বড় মাকে হিংসা করো? তৈমুর, তুই কি আমাকে ইনডাইরেক্টলি হিংসুটে বললি? সোফায় বসে থাকা রুহানি মায়ের ভুল ধরিয়ে দেয়। মা, ওইটা ইনডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি হবে। এই এই সেই দিনের মেয়ে, আমার ভুল ধরবি না তো। আমি আমাদের কালের 8 পাস, বুঝলি? নুরির কথায় চাপা হাসে সবাই। তৈমুর এগিয়ে যায় চাচির দিকে। কেউ চাচির ভুল ধরতে পারবি না, বলে দিলাম। রুহানি, এর পরে শুনলে মারবে কিন্তু। রুহানি মিটমিট করে হাসে। নুরি বেগমের ছেলে নেই, এক মেয়ে রুহানি। নুরির অসুস্থতার কারণে তাদের আর কোনো সন্তান নেই। তৈমুরকে তিনি ছোট থেকে নিজের ছেলের মতোই ভালোবাসে। পুরান ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তোফাজ্জল এহসান তার একমাত্র ছেলে তৈমুর ইফতেখার এহসান। তৈমুর ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। যার রক্তে বইছে রাজনীতি, সে কি তা বাদ দিতে পারে? আর এই রাজনীতির কারণেই তার প্রেয়সীকে নিজের জীবনের সাথে জড়াতে এতটা জটিলতা। তৈমুর মোটেই এসবের পরোয়া করতো না, যদি না তার মা তাকে শর্ত দিত। বিকেলে সবাই মিলে ড্রয়িং রুমে চা খাচ্ছে। সেখানে তৈমুর আর আদিত্য অনুপস্থিত। দুপুরে খেয়ে তারা যেন কোথায় বেরিয়েছিল। তৈমুরকে আসতে দেখা যায়। নুরি বেগম গলা উঁচিয়ে জিজ্ঞেস করেন, তৈমুর, চা খাবি এখন? রুমে পাঠিয়ে দাও। দোতলায় যেতে যেতে উত্তর করে তৈমুর। হাসিয়া বেগম প্রিয়তাকে চা নিয়ে যেতে বললে চুপসে যায় প্রিয়তার মুখশ্রী। সে যাবে না, লোকটা তাকে মেরেছে, ফোনও ভেঙে ফেলেছে। সে চা নিয়ে কেন যাবে? পাশে বসা রুহানিকে ফিসফিস করে বলে, আপু তুমি চা নিয়ে যাও প্লিজ। রুহানি বিরক্ত হয় প্রিয়তার কথায়। রুমে পাঠিয়ে দাও বলতে ভাইয়া কি বুঝিয়েছে তোকে বলে দিতে হবে? অগত্যা সকলের চোরাচুরিতে তাকে চা নিয়ে যেতে হলো। রুমে গিয়ে প্রিয়তা দেখতে পেল তৈমুর বারান্দায় কলে কথা বলছে। টেবিলের ওপর চায়ের কাপ রেখে বেরিয়ে আসার জন্য পা বাড়াতে হাতে টান পড়ে। অনুমতি ছাড়া রুমে এসছিস, দেখা না করে চলে যাচ্ছিস? ফাঁকা ঢোক গেলে প্রিয়তা মিনমিন করে বলে। চা দিতে এসেছিলাম। প্রিয়তাকে দাঁড় করিয়ে রেখে ড্রয়ার থেকে একটা প্যাকেট এনে প্রিয়তার হাতে দেয়। এটাতে কি আছে? খুলে দেখ। প্যাকেট খুলে দেখতে পেল ব্র্যান্ড নিউ ফোন। মন খুশিতে দোলে ওঠে মেয়েটার, তবে প্রকাশ করে না সে। ধন্যবাদ। তো শুকনো ধন্যবাদ দিয়ে আমি কি করব? এই লোক এমন কেন? কোনো কথাকে সোজাভাবে বলতে পারে না। বলবে কিভাবে? সে তো দ্য গ্রেট তৈমুর ইফতেখার এহসান। হ্যাঁ, ভাবনার মাঝেই নিকটে তৈমুরের উপস্থিত অনুভব করে। ঘাবড়ে গিয়ে কদম পেছাতে থাকে। তৈমুর হাসে প্রিয়তার এহেন কাণ্ডে। প্রিয়, জি। ঘরটা বেশ অগোছালো হয়ে আছে, গুছিয়ে রেখে বাড়ি যাবে, তার আগে না। প্রিয়তা চোখ ঘুরিয়ে পুরো ঘরটা দেখে নেয়। ঘর জুড়ে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। তৈমুর ঘর জীবনেই গুছিয়ে রাখেনি, কেউ আশাও করে না সে গুছিয়ে রাখবে। তৈমুর জানে সে না বললেও এই কাজটুকু প্রিয়তা নিজ থেকেই করত। সন্ধ্যার আগ মুহূর্তে আদিত্য বাড়ি ফিরে দেখে তার মা আর বোন এখনো ও বাড়ি থেকে ফেরেনি। অথচ সন্ধ্যায় বাবা এসে তাদের না দেখলে যে বাড়ি মাথায় করে নেবে সেই খেয়াল কি আছে তাদের? বসার ঘরে সোফায় বসে পড়ে। তৈমুরের সাথে ক্লাব ঘরে ছিল সে। তৈমুর এবার গভীর ভাবে রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে। পার্টি থেকে এবার তৈমুরকে এমপি পদে দাঁড় করানোর কথা উঠেছে। তাদের বাবা আশরাফ রাজনীতি পছন্দ করে না। তৈমুর আর প্রিয়তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত আদিত্য। যতই হোক ভাই তো সে, তবে তৈমুরের প্রতি বিশ্বাস আছে সে সব সামলে নেবে।
পানি তেষ্টা পেয়েছে আদিত্যের, কপালে ভাঁজ পড়ে সে এসেছে বেশ অনেকক্ষণ। সামিরা এখনো পানি নিয়ে এলো না যে। মেয়েটা কি বাড়িতে নেই? গলা উঁচিয়ে ডাকে। সামিরা। মিনিটের মাথায় সামিরা মেয়েটা ঘর থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এগিয়ে যায়। পানির গ্লাস হাতে নিয়ে আদিত্য সামিরার দিকে তাকায়। বরাবরের মতো মাথায় হালকা করে ঘোমটা টানা। আচ্ছা, মেয়েটা ঘরেও ঘোমটা দিয়ে থাকে কেন জানা নেই তার, তবে আজ বেশ মলিন হয়ে আছে মেয়েটার মুখশ্রী। সামিরা, ঠিক আছিস তুই? কেমন যেন অসুস্থ লাগছে তোকে। তেমন কিছু না আদিত্য ভাই। আদিত্যের খটকা লাগে। উঠে গিয়ে নির্দ্বিধায় সামিরার কপালে হাত ঠেকায়। মানুষটার ছোঁয়া পেয়ে সামিরা মেয়েটা কেঁপে ওঠে কিঞ্চিত। এই কি, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, আগে জানাসনি কেন? ওষুধ নিয়েছিস? খেলি ঠিক মতো দুপুরে? এর জন্য মা আর প্রিয়তার সাথে ও বাড়ি যাসনি? তুমি এত হাইপার হও না, আমি খাবার খেয়ে ওষুধ খেয়েছি দুপুরেই। কিছুটা শান্ত হয় আদিত্য। মেয়েটা ছোট থেকে মুখ ফুটে কিছুই বলে না। এমন কেন? সোফায় রাখা ছোট একটা বক্স হাতে নিতে সামিরাকে দেয়। এই বক্সে এক জোড়া নুপুর আছে, আগের নুপুর ঠিক করার দরকার নেই, এইটা পড়বি। মেয়েটার মন আনন্দে দুলে ওঠে। কয়েকদিন আগে তার একটা নূপুর ছিঁড়ে গেছে, সেটা আদিত্য ভাই খেয়াল করেছে। ও, এত খুশি লাগছে কেন? নীরব সম্মতি জানায় সামিরা। ঘরে গিয়ে রেস্ট নে, কিছু দরকার হলে জানাস, আমি ঘরেই আছি। প্রিয়তা আর রাফিয়া বেগম বাসায় পৌঁছায় সন্ধ্যার কিছুক্ষণ পর। প্রিয়তা মনে মনে প্রার্থনা করছে যেন বাবা একটু দেরিতেই বাড়ি আসে। তবে লাভের লাভ কিছুই হলো না। আশরাফ উদ্দিন সোফায় বসে দোকানের হিসাব নিকাশ করছেন। মায়ের সাথে ধীর পায়ে হেঁটে বাবার পাশে গিয়ে বসে। মা, আমের আসার সময় হলো তাহলে? বাবার মুখাবয়ব গম্ভীর দেখে শুকনো হেসে কিছু বলতে যাবে তার আগেই আফিয়া বেগম বলেন, একমাত্র ননদের বাড়ি গিয়েছিলাম, একটু দেরি হওয়ার কোনো বিষয় না। স্ত্রীর তেরছা জবাবে চুপ থাকেন আশরাফ। সামিরা চা নিয়ে আসে আশরাফ উদ্দিনের জন্য। তা দেখে রেগে যায় আফিয়া। মেয়েটার সকাল থেকে জ্বর, আপনি ওকে দিয়ে চা বানাচ্ছেন? মামি, আমি তো এখন সুস্থ, সত্যি বলছি। একদম মামার হয়ে সাপাই গাইতে আসবে না বলে দিলাম। বলেই হনহন করে ঘরে চলে যায়। আশরাফ উদ্দিন হতভম্ব। সে জানলে নিশ্চয়ই সামিরাকে দিয়ে কাজ করাতো না। হতাশা নিয়ে বিড়বিড় করে, যা বাবা, দেরিতে এসেছে দেখে ভাবলাম আমি কথা শোনাবো, এ তো উল্টো হয়ে গেল। বাবার হতাশা দেখে প্রিয়তা মিটমিট করে হাসে। আফিয়া বেগম রাগ করেছেন ভেবে প্রিয়তা আর সামিরা হাঁটা ধরে সেদিকে। তবে ঘরে গিয়ে তো অন্য দৃশ্য। আফিয়া বেগম গুনগুন করছেন আর বিছানা ঝাড়ু দিচ্ছেন। ঘরে তাদের উপস্থিতি টের পেয়ে পেছনে তাকান। মা, তুমি এইমাত্র বাবার সাথে রাগ করে এলে, এখন আবার গান গাইছো? প্রিয়তার কথায় হাসে আফিয়া বেগম। ও কিছু না, আমি রাগ করে কথা না বললে তোমার বাবা দেরি করে আসায় রাগ ঝাড়তেন আমার উপর, তাই আমি ওনাকে কিছু বলার সময় দেইনি, বুঝলি? সামিরা আর প্রিয়তা মিটেমিটে হাসে আফিয়া বেগমের কথায়। বুড়ো হয়ে যাচ্ছে, তবে এদের মধ্যে খুনসুটির কমতি নেই। আফিয়া বেগম সামিরার কপালে হাত রাখেন। জ্বর কমেছে খানিকটা। যা, দুজনে পড়তে বস ঘরে গিয়ে। পুরান ঢাকার সরু গলিতে পার্টি অফিসের বাইরে চায়ের দোকানে বসে বিড়ি ফুঁকছে তৈমুর। তার পাশে শাহেদ, তাদের দলের একজন বিশ্বস্ত লোক। ছেলেটা উসফুস করছে কিছু বলার জন্য। তৈমুরের চোখ এড়ায় না সে বিষয়। কিছু বলতে চাইছিস? হ্যাঁ হ্যাঁ করে দাঁত কেলিয়ে হাসে শাহেদ। ভাই, একটা ভেতরের খবর আছে। সামনের নির্বাচনে আপনার এমপি মনোনয়ন দেওয়ার খবর ঝাপসা ঝাপসা কানে আসতেছে। বাঁকা হাসে তৈমুর। ঝাপসা খবর দিলে চলবে, পাকা খবর দিতে হবে। ওই তো ঝাপসা মানেই পাকা খবর। বড় স্যার আর আলম সাহেব কথা বলতেছিল মিটিংয়ের পরে। তৈমুর কিছু বলে না, কিছু একটা ভাবাচ্ছে তাকে। এবারে প্রতিদ্বন্দ্বী মুখলেসের দল বেশ ভারী। হ্যাঁ, তরুণ সমাজে তৈমুরের বেশ নামডাক আছে। সে কারণেই হয়তো পার্টি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এত বছরের অভিজ্ঞতা, সে কি রাজনীতির ঠুনকো মারপ্যাচ বুঝতে ভুল করবে? হুম। তাদের দলের আরো কিছু ছেলেপুলে উপস্থিত হয়। এই সময়টা এখানে চায়ের আড্ডা বসায় তারা মিলে। এরা দলের লোক, তবে তৈমুরের সাঙ্গপাঙ্গ। এদের মধ্যে অনেকেই আছে যারা তৈমুরের হাত ধরেই রাজনীতিতে এসেছে। শোনেন, আমরা স্লোগান বানাইছি। সবাই একস্বরে বলে, শিরাই শিরাই রক্ত, আমরা তৈমুরের ভক্ত।
আমাদের কোনো ভাই আছে? আছে, সেই ভাই তৈমুর ভাই। তৈমুর সপাটে এক চড় মারে শাহিদের পিঠে। ভাই মারলেন কেন? শালারা, 121 বছর আগের স্লোগান এটা, তোর বানালে কিভাবে? আসলে ভাই সব আক্কাসের দোষ। ওই বলল এই স্লোগান দিলে আপনি খুশি হয়ে যাবেন। আকাশ বেচারা পড়েছে মহা ফ্যাসাদে। তৈমুর ভাই আবার তাকে না মেরে দেয়। হয়েছে এবার, ভাবছে তো শালা। ভাই আপনি আমাগো শালা শালা করেন, আবার ভাবিরে ভাবি বলতে কোন কে? তাহলে সে তো আমাগো আপা হয়। তৈমুর ফোঁস করে শ্বাস ফেলে। সে মহা বিরক্ত এই উজবুকদের কথায়। সে তো মাঝে মাঝে বুঝেই পায় না এদের মাথায় কি নিউরনের জায়গায় ইউরিন ভরা নাকি। সামিরা আর প্রিয়তা সমবয়সী, দুজনেই একই কলেজে পড়ে। সামিরা প্রিয়তার বড় ফুপির মেয়ে। সামিরাকে জন্ম দিতে সময় তার মা মারা যায়। সামিরার মা বাবার ভালোবাসার বিয়ে ছিল। প্রিয় মানুষকে হারিয়ে দিশেহারা মেয়েটার বাবা। এরপর 1 মাসের মাথায় হার্ট অ্যাটাক করে উনিও মৃত্যুবরণ করেন। বোন মারা যাওয়ার পরই আশরাফ উদ্দিন সামিরাকে এই বাড়িতে নিয়ে আসে। প্রিয়তা আর সামিরা একসাথে বড় হয়েছে। আফিয়া বেগম কখনো তাদের দুই চোখে দেখেনি, বরং সামিরাকে মেয়ের চেয়ে বেশি আদর যত্ন করেছেন। প্রিয়তা আর সামিরা দুজনেই ইন্টার 2য় বর্ষের শিক্ষার্থী। মাস 2 মাথায় তাদের ফাইনাল পরীক্ষা। পুরো দমে প্রস্তুতি নিচ্ছে দুজনে। প্রায় প্রায় দুজনে কলেজ থেকে ফিরত, আসতে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। অবশ্যই তৈমুরের অনুপস্থিতিতে যেমন আজ তৈমুর কিছু কাজে বনানীতে যাবে কালই শুনেছিল সে, তাই তো পুরান ঢাকার অলি গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছে মুক্ত পাখির মতন। কলেজ থেকে বাড়ি যাওয়ার রাস্তা দুটো। মেইন রাস্তা দিয়ে না গিয়ে আজ তারা দুজনে গলি দিয়ে যাচ্ছে। এদিকটার রাস্তা সুন্দর বেশ, মানুষজনের আনাগোনাও কম। রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে। আর যত রাজ্যের উপন্যাসের আলাপ জুড়ে দিয়েছে। মিরাজ সামিরা দুজনেই উপন্যাস পড়তে পছন্দ করে। টুকটাক বইয়ের কালেকশন আছে, তবে ফোনেই বেশি পড়া হয়। তাদের ভাষা মতে একদিনে 3 বেলা খাবারের পরিবর্তে যদি তাদেরকেও 3টা উপন্যাস বই দেয়, তাতেই নাকি তারা খুশি। ভাই ওটা তৈমুলেরটা না? দেখে তো তাই মনে হচ্ছে। তা আজ তৈমুলকে আশেপাশে দেখছি না যে, তাহলে কি পাখিটা আজ মালিক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে? বলেই দুজনে বিশ্রী ভাবে হাসে। একবারই গেটের সামনে এসে দাঁড়ায় প্রিয়তা। কি রে, দাঁড়ালি কেন? দেখো মাধবীলতা ফুল। প্রিয়তার হাতের ইশারা লক্ষ্য করে দেখতে পায় বাড়িটির দেয়াল থেকে কিছুটা নিচে নেমে আছে মাধবীলতা গাছের ঝোপ। প্রিয়তা 2-3 বার লাফ দিয়েও তা ছিঁড়তে সক্ষম হতে পারে না, হাল ছেড়ে দেয়। তখন পেছন থেকে ভেসে আসে বৃষ্টি এক হাসি। কি গো মামুনি, ফুল লাগবে? আমি ছিঁড়ে দেই। প্রিয়তা পেছনে ফেরে। এ তো ওই দিনের সেই লোক যাকে তৈমুর খুব মেরেছিল। লোকটার বিশ্রী হাসির পেছনে কারণ বুঝতে খুব একটা সময় লাগে না। রাস্তায় গুটি কয়েক রিক্সা ছাড়া গাড়ি দেখা যাচ্ছে না কোনো। সামিরার হাত ধরে প্রিয়তা হাঁটা ধরে, বেশ জোরেই হাঁটছে। তবে শেষ রক্ষা হয় না। লোকটা এসে শকুনের মতন হাতটা দিয়ে প্রিয়তার হিজাব টেনে ধরে। টানটা এত জোরে ছিল যে গালের পাশে থাকা হিজাবের পিন খানিকটা গেঁথে যায় প্রিয়তার গালে। কুকিয়ে ওঠে মেয়েটা। এবার কে বাঁচাবে তাদের? সামিরা লোকটাকে ছাড়াতে আসলে লোকটা তাকে ধাক্কা দেয়, যার ফলে মেয়েটা নিচে পড়ে যায়। প্রিয়তা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। আজ তোকে কে বাঁচাবে শালি? ওই দিন কি মারাটাই না মেরেছিল তোর জন্য? মুহূর্তেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় কি হয়েছে টের না পেয়ে পেছনে তাকায় প্রিয়তা। পেছনে স্বয়ং তৈমুর, ইফতেখার, এহসান দাঁড়িয়ে। তৈমুরকে দেখে অন্য লোকটি দৌড়ে পালায়। মাটিতে লুটিয়ে থাকা লোকটিও পালিয়ে যায়। তৈমুর তাদের পেছনে ধাওয়া করে না, ফোন বের করে ফোন লাগায় কারো কাছে। মোগলেসের পালতু কুকুর দুটোকে যেখানে পাবি বেঁধে রাখ, আমি আসছি। কল কেটে প্রিয়তার দিকে এগিয়ে যায়। প্রিয়তা সামিরাকে উঠতে সাহায্য করে। তোদের কলেজ ছুটি কয়টা? একটায়। কথা বলতে গিয়ে তোতলাচ্ছে প্রিয়তা। আজ তার কপালে শূন্য আছে। একটা কলেজ ছুটি, এখন বাজে 1:43। এতক্ষণ কোথায় ছিলে? আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলিস কেন? চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করছে তৈমুর। এরা যে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছিল সে খুব ভালো করেই জানে। এই রাস্তাটা অনেক সুন্দর, গাছে ফুল ফুটে থাকে, দেখতে ভালো লাগে। আর আপনার তো আজ ঢাকায় যাওয়ার কথা, তাই তো বেরিয়েছি। বলেই হাত দিয়ে মুখ ঢেকে দেয়। তার মুখটা এত আগে আগে চলে কেন? এবার কি হবে? তৈমুর কিছু বলতে যাবে তার আগে সামিরা মুখ খোলে। ভাইয়া, আসলে আমি আসতে চাইছিলাম, এজন্য। তোকে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না সামিরা। নাটের গুরুকে আমি ভালো করেই জানি।
ফাঁকা ঢোক গেলে প্রিয়তা তবা কাটে, আর কোশমিন গালেও এভাবে ঘুর ঘুর করতে বেরোবে না। তৈমুর খেয়াল করে প্রিয়তার গালে সূক্ষ্মভাবে পিন গেঁথে আছে। মেয়েটা কি অনুভূতি শূন্য নাকি বুঝতে পারে না। তৈমুরকে দেখে ভয়ে গালের ব্যথার কথা বেমালুম ভুলেই গেছে প্রিয়তা। তৈমুর এগিয়ে এসে হাত দিয়ে পিনটা বের করে আনে হিজাব থেকে। আ বিরক্তিতে চোখ আওয়াজ করে তৈমুর। সারের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যথা পেলে আহ বলে, তুই আয়া আয়া করছিস কেন ইডিয়েট? তৈমুরের কথায় প্রিয়তার মুখে মুহূর্তেই লাল আভা ছড়িয়ে পড়ে। মুখে কিচ্ছুটি বলে না। কখন কেঁথেছে? ব্যথা পাসনি? পেয়েছি, দেখেছেন না রক্ত পড়ছে। প্রিয়তার তেরা উত্তর। তৈমুর আর কিছু বলে না, রিক্সা দাঁড় করায় ভাড়া মিটিয়ে। একদম বাড়ির সামনে নামবে। আমার কানে কিছু এলে একদম পা কেটে রেখে দেব, বলে দিলাম। সামিরা, বাড়িতে গিয়ে ওর গালে স্যাফরন লাগিয়ে দিস। মনে মনে ভেঙচি কাটে প্রিয়তা। সবসময় খালি তাকে বকে। লোকটার এতই ভালো লাগে তাকে ধমকাতে। কি মনে করে যেন রিক্সা থেকে উকি দেয়। তৈমুর দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের রিক্সার দিকেই ছিল। মুহূর্তেই চোখাচোখি হয়ে যায় দুজনের। তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নেয় প্রিয়তা। কি আছে ওই চোখে? সে কেন চোখে চোখ রাখতে পারে না? ছোট এক পরিত্যক্ত গোডাউন। তৈমুর হেঁটে ভেতরে গিয়ে দরজা আটকে দেয়। তখন প্রিয়তাকে উত্তপ্ত করা ছেলে দুটোকে বেঁধে রাখতে বলেছিল, তবে তৈমুরের সাঙ্গপাঙ্গরা মিলে বেধড়ক পিটিয়েছে। তা বেশ যত্নআত্তি করা হয়েছে দেখা যায়। ভাই ভাই এবারের মতো ছেড়ে দিন। হাত পা বাঁধা অবস্থায় থাকা ছেলেটি বলে। শালা, তোদের কি ঘন্টারের চামড়া? সেবার শুধু বাজে কথা বলে কি মার মারলাম, তারপর আমার প্রিয়র থেকে চোখ তুলে তাকিয়েছিস? বলে বেধড়ক মারতে থাকে দুজনকে। ভাই ভাই মাপ চাই, আর মাইরেন না, আমার বউ বিধবা হয়ে যাবে। মিনিটের মাথায় শান্ত হয়ে যায়। ছেলে দুটো ঝিমোচ্ছে। কাল থেকে প্রিয়তাকে যেখানে দেখবি সালাম দিয়ে খালা বলে ডাকবি। কি বলে ডাকবি? খালা। শাহেদ ছেলেটা ভেবে পায় না। সবাই বলে ভাবি বলতে, আর তাদের তৈমুর ভাই কিনা খালা বলতে বলছে। প্রিয়তা কি খালার বয়সী? এইসব ভাবনার একটাও মুখ ফুটে বলার সাহস তার নেই। তাই ভাবনা এখানে বন্ধ করে দেয়। তৈমুরের দ্বারা সব সম্ভব। বিছানার উপর হয়ে শুয়ে হাতে থাকা নুপুর জোড়ার দিকে তাকিয়ে আছে সামিরা। মেয়েটার ঠোঁটের কোণে হাসির রেখা বিদ্যমান। এই যে তার আদিত্য ভাই নিজ থেকে তার জন্য একটা জিনিস নিয়ে এসেছে, এটা যে তার জন্য কতটা আনন্দের সে বলে বোঝাতে পারবে না কাউকে। প্রিয়তার রুমে এসে সামিরার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। এ কি রে, ওটা কে দিল? প্রিয়তার আকস্মিক উপস্থিতিতে কিঞ্চিত ভরকে যায় সামিরা, তবে প্রিয়তাকে দেখে নিজেকে ধাতস্থ করে। তোর ভাই দিয়েছে। বলে মাথা নামিয়ে হাসে। ও আমার ভাই, আর তোর কি হয়? সামিরা বুঝতে পারে বজ্জাতটা তার সাথে মশকরা করছে। চারপাশে স্নিগ্ধ পরিবেশ বিরাজমান। মৃদুমন্দ হাওয়া বয়ে যাচ্ছে চারপাশে। ফুরফুরে পরিবেশটাও প্রকৃতি প্রেমী রুহানির মনে ধরছে না। নির্দিষ্ট গন্তব্যে এসে থেমে যায় মেয়েটা। কাফের ভেতরে গিয়ে কাউকে খুঁজে তাকে না পেয়ে একপাশে গিয়ে বসে থাকে, অপেক্ষা করা ছাড়া যে তার আর কোনো উপায় নেই। বসে কফি অর্ডার দেওয়ার পরপরই রুহানির মুখোমুখি হয়ে বসে কেউ একজন। মেয়েটা চোখ তুলে তাকায়, পরক্ষণে নিজেকে ধিক্কার জানিয়ে চোখ সরিয়ে নেয়। বাহ, এই প্রথম বোধহয় ঠিক সময় মতো এলে তুমি। মেয়েটার কথায় তাচ্ছিল্যতা স্পষ্ট। সামনে বসে থাকা ছেলেটি ইদুল। 3 বছর যাবৎ রুহানির সাথে তার প্রেমের সম্পর্ক। তবে ইদুলের বাড়ি থেকে রুহানিকে পছন্দ করে না, যার প্রথম কারণ রুহানি মেয়েটা শ্যামবর্ণের। পরিবারের কথা মেনে নিয়ে ইদুল ছেলেটা একটা ফর্সা সুন্দরী মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। এসবের কিছু ইদুল নিজে থেকে তাকে বলেনি, অন্যত্র থেকে জেনেছে সে। যখন ইদুল আজকে দেখা করতে বলল, রুহানি না করেনি। সেও দেখতে চায় ইদুল কিভাবে তাকে সব এক্সপ্লেইন করে। রুহি, আমি কিছু জানবো বলেই রেখেছিলাম আজ। তার কথা শুনে মুচকি হাসে মেয়েটা। তোমার কথা শুনবো বলেই তো এলাম, বলে ফেলো। দেখো রুহি, আমি অনেক চেষ্টা করেছি, বাড়িতে কিছুতেই মানাতে পারছি না। এত পেঁচানোর কিছু দেখছি না ইদুল। আংটি বদল করে এসে প্রেমিকাকে এত এক্সপ্লেইন দেওয়ার কিছু নেই। পিলে চমকে ওঠে ছেলেটি। রুহানি এইসব কি করলে জানলো? রুহি, তুমি ভুল বুঝছো। একদম রুহি বলে ডাকবে না, তুমি সে অধিকার হারিয়েছো। চুপ করে যায় ছেলেটা। প্লিজ বোঝার চেষ্টা করো, অনেক বুঝিয়েছি, মা মানতে নারাজ। আমি মায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না।
তার ছেলের হাসি হাসি রুহানি। তাকে স্বপ্ন দেখানোর সময় মনে ছিল না এসব? ঠিক আছে মানলাম, আজ ডেকেছো কেন? তুমি আমাকে মাফ করে দিও। হ্যাঁ করবনি, এবার উঠি। এত তারা? অবশ্যই, অন্যের প্রাপ্ততার সাথে সময় কাটানোর ইচ্ছা আমার নেই। উঠে দাঁড়ায় রুহানি, চলার পথে পেছন ফেরে। তুমি মনে করো না আমি তোমার জন্য আমার জীবন নষ্ট করব। তুমি না মানলেও সত্য এটাই, সময় একদিন সব ক্ষত নিরাময় করে। কোনো অনুভূতি চিরকাল অটুট থাকে না, কারণ সময়ের নরম ছোঁয়ায় সব রং ধীরে ধীরে ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত সময় নিজেও হারিয়ে যায়, রেখে যায় শুধু স্মৃতির কোমল ছায়া। আর দেরি করে না রুহানি। তার কোনো তাড়া নেই। সকালে স্নিগ্ধ প্রকৃতির রূপ নিয়েছে ঝলসানো সূর্যের তাপে। বাড়িতে পৌঁছে কারোর সাথে কিছু কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। শরীর আর চলছে না যেন। কিন্তু এমনটা কেন করলো? সে কালো বলে? সুন্দরী হলে নিশ্চয়ই তাকে এভাবে ঠকিয়ে যেতে হতো না। কাঁধের ব্যাগ ফেলে রেখে দৌড়ে যায় ওয়াশরুমে বেসিনের সামনে। হাতে সাবান নিয়ে মুখ ধুতে লাগে। একবার দুবার বারবার একই কাজ করে চলেছে। এক পর্যায়ে মুখ দিয়ে আঁচড় করতে লাগে যেন সাম্বর্ণের চামড়া ছিঁড়ে ভেতরে সাদা অংশ বের করার পায়তারা। কেন করলো এমন? সে তো তাকে স্বপ্ন দেখিয়েছিল সুন্দর একটা সংসারের। শেষে এসে কেন সব শেষ করে গেল? কেন সে ভুল মানুষকে মন দিয়ে বসলো? মেয়েটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিজেকে ধাতস্থ করার কোনো ইচ্ছা দেখা যায় না তার মাঝে। ধীর পায়ে হেঁটে গিয়ে শাওয়ার ছেড়ে নিচে বসে পড়ে। মেয়েটা নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত। কার কাছ থেকে? নিজের কাছ থেকে লুকাচ্ছে, যেন পরবর্তীতে তার দুর্বলতার জন্য নিজেকে ধিক্কার জানাতে না হয়। প্রিয়তার সকালে ঘুম ভাঙে মায়ের ডাকে। ভদ্রমহিলা ড্রয়িং রুম থেকে চেঁচাচ্ছে, কি হয়েছে কে জানে। প্রিয়তা তড়িঘড়ি করে বেরিয়ে যায় ঘর থেকে। হাত ধরে নিজেই নিয়ে যেতে থাকে। বাড়ির উঠানে গিয়ে প্রিয়তা কিং কর্তব্য বিমূঢ়। বিস্ময় মেয়েটা হাঁ হয়ে তাকিয়ে আছে। তাদের বাড়ির গেটের সামনে ছোট একটা ট্রাক গাড়ি, তাতে ভর্তি গাছ, সবগুলো ফুল গাছ। জবা, বেলি, বিভিন্ন রঙের গোলাপ, কাঠগোলাপ, মাধবীলতা, বাগান বিলাস, আরো নাম না জানা হরেক রকমের ফুল গাছ। প্রিয়তা এগিয়ে যায়, যারা গাছগুলো তাদের বাড়ির ভেতরে আনছে তাদের কাছে। এত গাছ, এগুলো আমাদের বাড়িতে এনেছেন কেন? এটা কি আপনাদের নার্সারি মনে হচ্ছে? পেছনে ঘুরে থাকা ছেলেটি প্রিয়তাকে দেখেই সালাম দেয়। ভালো আছেন ভাবি? ভ্রু কুঁচকে যায় প্রিয়তার। তাকে ভাবি বলছে কেন? ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে। ভাবি আসলে এগুলো তৈমুর ভাই পাঠিয়েছেন। কুচকানো ভ্রু আরো কুচকে দেয় প্রিয়তা। আজ তো তার জন্মদিন বা বিশেষ কোনো দিন নয়, তবে এত গাছ কেন পাঠাবে? প্রিয়তাকে কিছু বলতে না দেখে সাহেব একটা ফুলের সাথে লাগানো চিঠি দেয় প্রিয়তাকে। তৈমুর পাঠিয়েছে বলে। মাত্র একটি গোলাপ, কি হতো প্রেমিক পুরুষদের মতো একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে এলে? হ্যাঁ, তা আসবে কেন? সে তো গ্রেট ইফতেকার এহসান। ভেঙচি কাটে প্রিয়তা। প্রিয়, তুই যে কাল আমাকে মিথ্যে বলেছিস আমি জানি। তুই নাকি গাছের ফুল দেখতে ওই রাস্তা দিয়ে গিয়েছিলি কাল। এর থেকে লেম এক্সকিউজ কি হয়? সে যাকে কথা সেটা না, কথা হলো তুই ধরে নে আমি তোর এক্সকিউজ আমি মেনে নিয়েছি, আর সেই কারণেই গাছগুলো পাঠিয়েছি যাতে ছুতো দিয়ে আর কোথাও না যেতে পারিস। প্রিয়, তুই বড় হয়েছিস, শুধু আমার শাসনের জন্য না হোক, নিজের সেফটির কথা ভেবে তো সতর্ক থাকতে পারিস। আজ যদি আমি সত্যিই শহরের বাইরে থাকতাম, কে বাঁচাতো তোকে? তোর বেড়াতে ইচ্ছে হয়, আমি তোকে প্রতি মাসে বেড়াতে নিয়ে যাব। এরপর যেন কখনো রং ঠং করতে না দেখি, বিশেষ কর একদম জানে মেরে দেব। সামনে থাকলে দুটো চর খেতে, মারতে ইচ্ছে হচ্ছে না তাই লিখে পাঠালাম। চিঠিতে প্রেমময় শব্দ খুঁজে লাভ নেই, পাবি না, কারণ আমি তোর প্রেমিক নই। আগামী 7 দিন তুই আমার সামনে আসবি না। চিঠিটা পড়ে প্রিয়তার কি অনুভূতি হচ্ছে ঠাওর করা মুশকিল। সে কি চিঠিতে থাকা যত্নগুলো নিয়ে খুশি হবে নাকি ধমকানিতে মন খারাপ করবে? সে খুশিই থাকবে। ওসব ধমকানি তার সয়ে গেছে। চিঠির শেষ লাইনে দেখা শয়তানি হাসি হাসে প্রিয়তা। রুহানি বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। দৃষ্টি তার উপরে ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে। কয়েক ঘন্টা পানির নিচে বসে ভেজার কারণে গা কাঁপিয়ে জ্বর এসেছে মেয়েটার, কিন্তু তার সেই দিকে কোনো খেয়াল নেই। আচ্ছা, মানুষ কেন আশা দেখিয়ে চলে যায়? কেন তারা আপন করে নিয়ে জানে না? যদি আপন করে নেবেই না, তবে কেন ক্ষণিকের মোহ হয়ে আসে জীবনে? বুঝে না জীবনটা তছনছ করে দিতে? রুহানি তো চাচ্ছে ছেলেটাকে ঘৃণা করতে, সে কেন পারছে না?
ভুল মানুষকে ভালোবাসা পৃথিবীর সব থেকে বড় ভুল, কিন্তু আমরা সেটা উপলব্ধি করি ঠিক সে সময়, যে সময়টা চাইলেও আর শুধরে নেওয়া যায় না। নিজে মনে বিড়বিড় করে রুহানি। রুহানি, এই রুহানি। ঘরের বাইরে থেকে তৈমুরের কণ্ঠ শোনা যাচ্ছে। তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে ওয়াশরুমে মুখ ধুয়ে নেয়। জ্বরে মেয়েটার শরীর কাঁপছে, মুখ চোখ শুকনো। কি হয়েছে? কি হয়েছে? এত বেলা তো তুই ঘুমাস না? রুহানি কথা বলতে চাচ্ছে, তবে শরীর সায় দিচ্ছে না। শরীর কাঁপছে প্রচন্ড, মনে হচ্ছে যেন মুখ খুললেই কান্নারা দলা পাকিয়ে ভিড় জমাবে। রুহানির নীরবতায় তৈমুরের ভ্রু কুঁচকায়। এমন দেখাচ্ছে কেন ওকে? এই রুহানি। ভাইয়া, আর কিছু বলতে পারে না মেয়েটা, লুটিয়ে পড়ে ফ্লোরে। ঘটনার আকস্মিকতায় তৈমুর ধরে উঠাতে পারলো না, তার আগেই নিচে পড়ে চৌকাঠের সাথে মাথা বাড়ি লাগে। মা, ছোট মা, জলদি এসো। তৎক্ষণাৎ রুহানিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মেয়েটার গা জ্বরে পড়ে যাচ্ছে। মেয়েটার এত জ্বর আর বাড়ির কেউ জানেই না। মাথায় বেশ জোরেই চোট পেয়েছে। রক্ত বের হচ্ছে রুহানির কপালের এক পাশ থেকে। মেয়ের মাথার পাশে বসে চোখের জল ফেলছেন নুরি বেগম। রুহানির হাতে স্যালাইন চলছে। কিছুক্ষণ আগে তৈমুর ডাক্তার নিয়ে এসেছিলেন। উনি জানালেন রুহানির শরীর অত্যন্ত দুর্বল, সাথে জ্বরে মেয়েটাকে কাবু করে ফেলেছে। দূরে দাঁড়িয়ে তৈমুর সব দেখছে। তার কিছু খটকা লাগছে। রুহানির মুখে নখের আঁচড়ের দাগ কেন? এর আগেও তো রুহানি অসুস্থ হয়েছে, জ্বরে ভুগেছে। এবার এতটা নিস্তেজ হয়ে গেল, একটিবার বাড়ির কাউকে জানালো না। আর মুখ জুড়ে বা এত মলিনতা কেন? ইফা, আমার সাথে আয়। তৈমুর বোনকে নিয়ে বেরিয়ে আসে রুহানের ঘর থেকে। ইফা, রুহানের কি হয়েছে? তুই কিছু জানিস? ইফা মাথা নিচু করে নেয়। সে জানে ইঁদুরের অন্যত্র দিয়ে ঠিক হয়েছে। তারপর কাল রুহানি দেখা করতে গিয়েছিল ছেলেটার সাথে। তবে এইসব সে বড় ভাইকে কিভাবে বলবে? ইফা, আমার রাগ করতে বাধ্য করিস না, কিছু জানলে বলে দে। তৈমুর গম্ভীর আওয়াজে পা দিয়ে নখ খোলাতে থাকা। ইফা ভয় পায়। তুমি বলনি কেন ভাইয়াকে? ভাইয়া কালকে আপু বাইরে গিয়েছিল, কোথায় জানো? সেখান থেকে এসেই ঘরে ঢুকেছে, আর বের হয়নি আজ এত বেলা অবধি। এর মাঝে আমি ডাকতে গেলে বলতো ভাল লাগছে না ইফু, জ্বালাস না। আমি আর কিচ্ছু জানি না ভাইয়া। একদমই কথাগুলো বলে থামে ইফা। চোরা চোখে তাকায় ভাইয়ের দিকে। তৈমুর কিছু ভাবছে। ইফা জানে না তার ভাইয়ের মনে কি চলছে। আচ্ছা, যা তুই এখন। ইফা হাঁপ ছেড়ে বাঁচে, সিঁড়ি বেয়ে নিচে নামছে। খোঁজ লাগাতে হবে রুহানি কার সাথে দেখা করতে গিয়েছিল। ইদুলের সাথে কিছু হয়নি তো? ফোন বের করে ফোন লাগায় ইদুলের নম্বরে। এমন কিছু হয়ে থাকলে তৈমুর কখনো ইদুলকে ছেড়ে কথা বলবে না। তবে ইদুল তার কল তোলে না। ফোনের দিকে তাকিয়ে হাঁটছে বিধায় তৈমুর আশেপাশে কাউকে দেখতে পায় না। দরজার ঠিক সামনে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো তৈমুর। না তাকিয়ে বুঝে যায় এটা কার চিৎকার। এভাবে একজনই চিৎকার করে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে প্রিয়তার হাত ধরে দাঁড় করায়। তুই এই বাড়িতে কি করছিস? আমি তো মামুনির সাথে দেখা করতে এসেছি, আপনার কি? তৈমুর চোখ রাঙায়। পেছন থেকে সামিরাকে আসতে দেখা যায়। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তোরা ভেতরে যা। রুহানি অসুস্থ, সবে ওর ঘরে। কি হয়েছে রুহানি আপুর, বলছেন না কেন? প্রিয়তার অস্থিরতা দেখে মনে মনে হাসে তৈমুর। তেমন কিছু না, জ্বর এসছে। ভেতরে যা তোরা। বলেই চলে যায় তৈমুর প্রিয়তাকে কিছু বলার সময় না দিয়ে। প্রিয়তা ভেঙচি কাটে। লোকটিকে জ্বালানোর জন্য এলো সে, আর লোকটার বাইরে মেলা করছে। পুরান ঢাকার কিছুটা বাইরে প্রিয়তার বাবা আশরাফ উদ্দিনের দোকান, মেয়েদের কাপড়ের দোকান। তুলনামূলকভাবে আজকে দোকানে ভিড় অনেকটাই কম। আশরাফ উদ্দিন হিসাব নিকাশ করছেন কিছু। তন্মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ কাস্টমার আসে। আশরাফ উদ্দিন সেদিকে না তাকিয়ে বসতে বলেন। আশরাফ উদ্দিনের দোকানে দুই কর্মচারী অবাক হয়ে লোকটিকে দেখছে। আশরাফ উদ্দিন তখনও দেখেনি লোকটাকে। আশরাফ? একসময় চেনা পরিচিত কণ্ঠ, যা শোনা হয় না বহুকাল। তৎক্ষণাৎ মাথা তুলে তাকায় আশরাফ উদ্দিন। তার সামনে বসে আছেন পুরান ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তোফাজ্জল এহসান। একই এলাকার হয়েও আজ কত বছর পর দুজন সামনাসামনি। আবেগী হতে চায় না, তবে মস্তিষ্ক তাকে শাসন করে স্মৃতিচারণ করিয়ে দেয় অতীতের এক অধ্যায়। নিজেকে ধাতস্থ করে উঠে যান তিনি। সোহেল, মীর সাহেব এসেছেন, ওনার জন্য নাস্তা পানির ব্যবস্থা করো। সাথে উনি কি রকমের কাপড় চাইছেন সেই দিক দেখো। কর্মচারীদের উদ্দেশ্যে কথা বলে বের হতে নেয় আশরাফ উদ্দিন, তবে পথিমধ্যে এসে আটকায় তোফাজ্জল এহসান।
আশরাফ, তোর সাথে আমার কথা আছে। বিশ্বাসঘাতকদের সাথে আমার কোনো কথা নেই। বলে আর দেরি করে না, হাঁটা ধরে বাইরের দিকে। পেছন থেকে শোনা যায় তোফাজ্জল হোসেনের বলা একটি বাক্য। আশরাফ, তোর মেয়েকে আমি ছেলের বউ বানাতে চাই। তোফাজ্জল এহসান আর আশরাফ উদ্দিন ছিলেন এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু বললে ভুল হবে, এক আত্মা দুই প্রাণ ছিলেন তারা। সময়ের পালাক্রমে আজ দুজন দুজনের বিপরীতমুখী। ভালো বন্ধু হওয়ার সুবাদে প্রায়ই আশরাফদের বাড়িতে যাওয়া আসা ছিল তোফাজ্জলের। আশরাফ উদ্দিনের ছোট বোন হাসিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করতেন তোফাজ্জল, তবে কাউকে বলার সাহস করে উঠতে পারেন না, পাছে আবার বন্ধুত্বে ফাটল এলে। একদিন সাহস করে হাসিয়াকে মনের কথা বলে দেয়। হাসিয়া অমত করেনি সেই দিন। তাদের মাঝে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে গেলেই এই খবর জানতে পারে আশরাফ। তিনি দ্বিমত করেননি, বোনের মতামতকে প্রাধান্য দিয়েছিলেন, কিন্তু শর্ত ছিল একটাই, তার বাবাকে রাজি করিয়ে বিয়ে করতে হবে। আশরাফ হাসিয়ার বাবা ছিলেন পেশায় শিক্ষক, তিনি রাজনীতি পছন্দ করতেন না। সেই ধারাবাহিকতায় তোফাজ্জল এহসানের পরিবার যুগ যুগ ধরে রাজনীতির সাথে জড়িত। এ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন আশরাফ উদ্দিন। একসময় হাসিয়া বেগমের বিয়ে আসতে লাগলো, তার বাবা বিয়ে দিয়ে দিতে চাইতেন। তখন আশরাফ তোফাজ্জলকে জানালে সে তার পরিবারকে সব খুলে বলে, কিন্তু তোফাজ্জলের বাড়িতে কেউই মেনে নেয় না। তারা সেই আমল থেকেই পুরান ঢাকার বেশ প্রভাবশালী বংশ, যেন তেন ঘরের মেয়েকে বাড়ির বউ করে আনবেন না। তোফাজ্জল এহসান তখন দিশেহারা, একদিকে পরিবার, অন্যদিকে তার ভালোবাসার মানুষ। একদিন হুট করে গভীর রাতে হাসিয়া বেগম তোফাজ্জলের হাত ধরে বাড়ি ছাড়েন। মেয়ে পালিয়ে বিয়ে করেছে, এই শোক হাসিয়ার বাবা মেনে নিতে পারেননি। মাসিকের মধ্যেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এত সবের মাঝে আশরাফ দায়ীভাবে আসছে তোফাজ্জলকে। ও যদি তার বোনকে ভাগিয়ে না নিত, তবে কি বাবা এই অকালে মৃত্যুবরণ করত? তাকে তো একটা শর্তও দেওয়া হয়েছিল, কেন সে পরিবার মানিয়ে নিয়ে আসতে পারলো না হাসিয়াকে নিতে? এই রাগ, এই ক্ষোভ থেকেই এত বছরেও বোনের মুখ দেখেননি আশরাফ উদ্দিন। তার কি বোনের জন্য পরাণ পড়ে না? পড়ে তো, একটা মাত্র বোন তার। তবে ওই যে নিজের দাম্ভিকতা, এই বোনকে আপন করে নিতে তার এত দ্বিধাবোধ। পাড়ার মোড়ে বাইকে হেলে দাঁড়িয়ে সিগারেট টানছে তৈমুর। শাহেদের আসার অপেক্ষা করছে। মিনিট পাঁচেক পার হয়ে গেল, তবু শাহেদের দেখা নেই। অধৈর্য কল করতে যাবে, তখনই শাহেদ হাঁপাতে হাঁপাতে তার সামনে উপস্থিত হয়। খবর বল। ভাই, কাল ঈদুলের বিয়ের পাকা কথা, আর রোহানি আপা ওই ছেলের সাথে দেখা করতেই গিয়েছিল। আপাই সারা রাস্তা কানতে কানতে আইছে। শাহেদের কথা শুনে তৈমুরের চিবুক শক্ত হয়। এর কারণে রুহানি ভেঙে পড়েছে। ভাই, ছেলেটা কেমন ইতস্তত করছে, বলে ফেল। খোঁজ খবর নিয়ে জানা গেছে ওই ঈদুল ছেলেটা মোখলেসের দুঃসম্পর্কের বোনের ছেলে। তৈমুরের হাত মুষ্টিবদ্ধ হয় আপনা আপনি। রাগে নাকের পাটা ফুলে উঠেছে তার। রাজনীতির ময়দানে হারতে না পেরে মোখলেস সেরকম নোংরা খেলা খেলবে তার মাথায়ও আসেনি। হাতে থাকা সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলে। পেছনে ফিরে শাহেদকে বলে, যেখানেই পাস ওই বাসটারকে নিয়ে আয়। আমার বোনের জীবন নিয়ে খেলার শাস্তি তো ওকে পেতেই হবে। রুহানির ঘরে বসে আছে প্রিয়তা, সামিরা আর ইফা। প্রিয়তাকে ইফা সব বলেছে। তারা সকলেই জানতো ঈদুলের সাথে রুহানি খুব ভালো সম্পর্কে ছিল। শেষে এসে ঈদুল এমনটা করবে তারা কেউই ভাবতে পারেনি। প্রিয়তা ভেবে পায় না মানুষ কেন আশা দেখিয়ে চলে যায়। পরিবার মানছে না, এটা কোনো কারণ হলো ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়ার? তার তো মনে হয় ছেলেটা রুহানিকে ঠকাতেই এসেছিল। তিনজনে মিলে টুকটাক কথা বলেছে রুহানির সাথে, তবে মেয়েটা হুহা ছাড়া তেমন কিছুই বলছে না। হুট করে কী মনে করে যেন প্রিয়তা বলে, আপু তুমি মন খারাপ করো না তো, আমরা তোমাকে আরো ভালো ছেলের সাথে বিয়ে দিব। রুহানি তাকায় প্রিয়তার দিকে, বিরস মুখে হেসে হাসি টেনে বলে, যে আমাকে আশা দেখিয়ে ঠকিয়ে চলে গেল তার জন্য মন খারাপ? আমার মন খারাপ না, শরীর প্রচণ্ড দুর্বল, তার জন্য এমন লাগছে। অনেকটা সময় পর রুহানি মুখ ফুটে কথা বলল। এই তো তাদের স্ট্রং রুহানি আপু। রুহানির কথায় সায় জানায় সকলে। মেয়েটাকে কথায় ব্যস্ত রাখতে সামিরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহানির দিকে। মেয়েটা যতই বলুক তার মনে কী চলছে সামিরা খুব ভালোভাবেই ঠাউর করতে পারছে। শাহেদ আয়েশি ভঙ্গিতে বসে আছে চেয়ারে, অন্য চেয়ারে পা রেখে। সেই আগের পরিত্যক্ত গোডাউনে ঈদুল ছেলেটার চিৎকারে বাইরে অবধি শোনা যাচ্ছে। শাহেদ কান চুলকে আকাশকে বলে, ওই বকলম, ওই শালার মুখ বান্ধস নাই কে?
থাইকো এমনিই মুখ আটকাতে গিয়েছিলাম, শালায় আমার হাত কামড়াইয়া ধরছে। তৈমুর ভাই এমনই আইয়া পড়ব। গেটের শব্দ শুনে চেয়ার থেকে পা ফেলে শটান হয়ে দাঁড়ায় শাহিদ। শাহিদের কাজে চাপা হাসে আকাশ। তাদের সামনে ডন ডন ভাব নেওয়া শাহিদ তৈমুরের সামনে ভেজা বেড়াল হয়ে থাকে। ব্যাপারটা তারা সকলেই উপভোগ করে। তৈমুর শটের হাতা উপরে তুলতে তুলতে এগিয়ে আসছে। শাহিদ মনে মনে বলে, আজ বোধহয় ছেলেটার কিচ্ছা খতম করে দিবে তৈমুর ভাই। জম্পেশ মার খাবে ছেলেটা। কোথায় বাস্টার্ড? বাস্টার্ড কে ভাই? আমরা তো ঈদুল্লে এনেছি। শাহিদ, একে সর আমার চোখের সামনে থেকে। আকাশের কথায় কপাল চাপড়ায় শাহিদ। তৈমুর ভাই না আবার ওই ছেলেটার রাগ আকাশের ওপর খাটায়। তৈমুর এগিয়ে যায় বন্ধ ঘরের দিকে। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে ঝিমুচ্ছে ঈদুল। আগে পিছে না দেখে সজোরে এক লাথি দিয়ে চেয়ার সহ নিচে ফেলে দেয়। কোনো কথা না বলে এলোপাথারি মারতে থাকে ছেলেটাকে। রুহানিকে কষ্ট দিলি কেন? কার কথায় বল, কার কথায়? ভাই ভাই ভাই, আর মারবেন না। বলছি, আমি বলছি। তৈমুর হাত থামিয়ে দেয়। ভাই, মুকলেশ মামা আমাকে বলেছিলেন আপনার বোনকে প্রেমের জালে ফাঁসাতে। ভার্সিটিতে খোঁজ নিয়ে আমি রুহানিতে খুঁজে বের করি। আমি তখনও জানতাম না রুহানি আপনার চাচাতো বোন। মুকলেশ মামাই আমাকে জানায় যে রুহানি আপনার চাচাতো বোন। এরপর মামা প্ল্যান চেঞ্জ করেন। আমাকে আগে বলা হয়েছিল আপনার বোনের বিশ্বাস অর্জন করে তাকে নিয়ে গিয়ে মামার দলবলদের লোকেদের কাছে ছেড়ে দিতে। পরবর্তীতে মামা আমাকে বাধ্য করে রুহানির সাথে প্রেমের নাটক করতে। গতকাল আমি রুহানিকে পরিবারের বাহানা দিয়েছিলাম যাতে আমি ওকে জোর করলেই ও আমার সাথে পালিয়ে আসে। আর তখন আপনাদের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যেত। মামা সেই সুযোগ কাজে লাগিয়েই ইলেকশনে বিজয় হতেন। আমাকে মাফ করে দিন ভাই, আমাকে মাফ করে দিন। তৈমুর শুধু শুনে গেল, একটু শব্দটা না করে হেঁটে বাইরের দিকে যাচ্ছে। আকাশ শাহেদ সমান তালে ঘামছে। তারা সবাই খুব ভালো করে জানে তৈমুরের দুর্বলতা দুই জায়গায়। এক হচ্ছে তার প্রণয়িনী, আর দ্বিতীয়ত তার বোনেরা। এসব শুনেও তৈমুর চুপ কীভাবে? এটা কি ঝড় আসার আগ মুহূর্তে নীরবতা হতে পারে? তৈমুর দরজার সামনে গিয়ে পেছনে ফিরে তাকায়। আগামী 1 মাস যেন ওর হসপিটালে কাটাতে হয় সেই ব্যবস্থা করবে। মোকলেশ দেশে আসার সাথে সাথে যেন আমি খবর পাই। তৈমুরের বাড়ি ফিরতে ফিরতে ঘড়িতে সময় রাত 12টা পার হয়ে গেল। হাসিয়া বেগম ছেলের জন্য খাবার নিয়ে টেবিলে বসেছিলেন। তিনি সেখানেই ঘুমিয়ে গিয়েছেন। তৈমুর হালকা হেসে মায়ের পাশে চেয়ার টেনে বসে থাকে বেশ কিছুক্ষণ। হাসিয়া বেগম ছেলের উপস্থিতি টের পেয়ে চোখ খুলে ছেলেকে দেখে মিষ্টি করে হাসে। তৈমুর চেয়ারে বসে থেকেই মায়ের কোলে মাথা এলিয়ে দেয়। মা, চুলগুলো টেনে দাও, ভাল লাগছে না। ছেলেটাকে ক্লান্ত লাগছে, চোখ মুখ লাল হয়ে আছে। ছেলেটা কি রেগে আছে? হাসিয়া বেগম চিন্তিত হন। কিছু হয়েছে বাবা? তৈমুরের মন সায় দেয় না মাকে রুহানির বিষয়ে জানাতে। সে একাই সামলে নিতে পারবে। মায়ের কোলে মাথা রেখেই উত্তর করে, তেমন কিছু না মা, তেমন কিছু না মা। রুহানের জ্বর কমেছে? হ্যাঁ, একদিনেই মেয়েটা নেতিয়ে পড়েছে। ঘুমানোর আগে তোকে খুঁজছিল। কাল সকালে দেখা করিস ওর সাথে। ঠিক আছে মা, তুমি কি ঘুমিয়ে পড়ো, আর এই বদভ্যাসটা পাল্টাও। হ্যাঁ, সামনে নির্বাচনটা ভালোই ভালোই কেটে যাক, এরপর লাল টুকটুকে একটা বউ এনে দিব। তখন এই দায়িত্বটুকু তার ঘাড়ে এসে পড়বে। আমার ছুটি। হালকা হাসে তৈমুর। আগে তোমার ভাইকে রাজি করাও, তারপর সব হবে। ছেলের কথায় অভিমান স্পষ্ট। আজকাল হাসিয়া বেগমের নিজেকে অপরাধী মনে হয়। ভাইকে মিথ্যা না বলে যদি সবটা জানিয়ে তৈমুরের বাবার হাত ধরে চলে আসতো, তাহলে বোধহয় তৈমুর আর প্রিয়তাকে সম্পর্কে এতটা জটিলতা থাকতো না। মাকে গভীর ভাবনায় মশগুল থাকতে দেখে তৈমুর বলে, অনেক রাত হয়েছে মা, আমি খাবার ঘরে গিয়ে খাবো, তুমি ঘুমাও গিয়ে। তৈমুরের জোরাজোরিতে হাসিয়া বেগম ঘরে চলে যান। তৈমুর এসে খাবারের প্লেট ফ্রিজে রেখে দেয়। ঘরে না গিয়ে ছাদের দিকে হাঁটা ধরে। খোলা আকাশের নিচে প্রাণ খুলে নিঃশ্বাস নেন তৈমুর। বন্দি নিয়ে তার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। আর যদি আবেগের বশে পড়ে রুহানি কোনো ভুল করে বসতো, তারপর ওই মানুষরূপী জানোয়ারগুলো কী করতো তার বোনের সাথে? এসব ভাবনায় তৈমুরের বুক ভারী হয়ে আসে। রুহানিকে মেন্টাল সাপোর্ট দিতে হবে সকলকে। রুহানির মতো মেয়ের ভেঙে পড়া মানায় না।
সামনে নির্বাচন, মুখলেশকে সরাসরি আক্রমণ করা বুদ্ধিমানের কাজ হবে না। বুঝে শুনে গুটি সাজাতে হবে। তার আগে পরিবারের সকলের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ফোন বের করে সময় দেখে নিল একবার, 1:03। কি মনে করে যেন প্রিয়তার নাম্বারে কল দেয়। প্রিয়তা গল্প পড়ছিল, এত রাতে তৈমুরের কল দেখে পিলে চমকে ওঠে মেয়েটা। ধরবে কি ধরবে না দোটানায় পড়ে মেয়েটা দোনমনো করে ফোন ধরে। ফোনটা কানে দেওয়ার সাথে সাথে তৈমুরের গম্ভীর কণ্ঠ শোনা যায়। এত রাতে জেগেছিলিস কেন? চোখ মুখ কুচকে নেয় মেয়েটা। কেন যে কল ধরতে গেল সে? ধরছেই এখন প্রেমালাপ করলে মন্দ হয় না, সেই ভাবনায় প্রিয়তা বলে ওঠে, যদি বলি আপনার ফোনের অপেক্ষায়। একদম নাকামি করবি না। আমি কবে তোকে রাতে কল দিই? এসব নিব্বা নিব্বিদের মতো ভাব ধরবি না, হাছার মেরে রেখে দেবো। কলের অপর প্রান্তে প্রিয়তা ভেঙচি কাটে। সে ভেবে পায় না এই কাঠখুট্টা লোকের প্রেমে পড়েছিল কীভাবে সে। প্রিয়তার সারা শব্দ না পেয়ে তৈমুর বলে, রাত জেগে চোখে নিচে কালি পড়লে তোকে ঘরে তুলবো না আমি, বাকিটা তোর ইচ্ছে। আরে শুনুন তো। মেয়েটা কথা শেষ করতে পারল না, তার আগেই অপর প্রান্তের লোকটা কল কেটে দেয়। প্রিয়তা ফোন হাতে নিয়ে শুয়ে পড়ে। লোকটা এত রাতে কল দিয়েছিল তাই তো বলল না, নাকি শুধুই তাকে বকা দেওয়ার জন্য এত রাতে কল করেছিল? প্রিয়তা আর সামিরা একসাথে বসে কিছু একটা নিয়ে কথা বলছে। সেই সময় আসতে দেখা যায় আদিত্যকে। সামিরার পাশের সোফায় বেশ আয়েশি ভঙ্গিতে বসে পড়ে। নিজের ফোনের একটা মেয়ের ছবি বের করে দেখায় তাদের। দেখ তো ভাবি হিসেবে পছন্দ হয় কিনা। সামিরা তাকায় ফোনের স্ক্রিনের দিকে, হাস্যোজ্জ্বল এক মেয়ের ছবি ভেসে উঠেছে তাতে। কে এটা? প্রিয়তা প্রশ্ন করে। আরে আমাদের 4 বছরের জুনিয়র, মেয়েটা নিজে থেকে প্রপোজ করেছে, আমিও মেনে নিয়েছি। সামিরা চোখ বন্ধ করে নেয় আপোষে। নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য মেয়ের কথা শোনার চেয়ে খারাপ অনুভূতি আর কিছু হতে পারে? প্রিয়তা রাগে ফুঁসছে। তার ভাইকে এতই বলদ, সামিরাকে চোখে পড়ে না? দুজনকেই চুপ থাকতে দেখে আদিত্য দমে যায়। প্রসঙ্গ পাল্টাতে বলে, সামিরা, এক গ্লাস পানি এনে দে তো। সামিরা কিছু না বলে উঠে দাঁড়ায়, কিন্তু প্রিয়তা হাত আটকে দাঁড়ায়। কত জীবন আর সামিরাকে দিয়ে কাজ করাবে ভাই? এবার অভ্যাস পাল্টাও, তোমার বউ এলে নিশ্চয়ই আর সামিরাকে দরকার পড়বে না। আদিত্য হতভম্ব হয়ে যায়। কি থেকে কি বলছে প্রিয়তা এসব? প্রিয়তা সামিরাকে ঘরে নিয়ে হাত ছেড়ে দেয়। তুই কি বলো, নিজেরটুকুও বুঝিস না? তুই যদি নিজের মনের কথা আগে বলে দিতি, আজ এই দিন দেখতে হতো না। যে আমার চোখের ভাষা বোঝে না তাকে মুখে বলে বোঝানোর দরকার নেই রে। আসছি, লোকটা পানি চাইলো। প্রিয়তার ভীষণ রাগ হয় ভাইয়ের ওপর। তার ভাই এমন কেন? সেই মেয়ে হয়ে সামিরার মনের কথা বুঝে গেছে, তার ভাই কেন পারে না? শান্ত মেয়েটা কি শুধু দুঃখই পাবে? সামিরা আদিত্যের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আপুটা সুন্দরী, সাথে ভাগ্যবতীও। আদিত্য চকিতে তাকায় সামিরার দিকে। হাসে মেয়েটা, নির্লস হাসি, ভেতরের অনল লুকানোর বৃথা চেষ্টা। এক পাক্ষিক ভালোবাসা কি কখনো স্বীকৃতি দেওয়া যায়? কখনোই না। আর না মেয়েটা কখনো নিজের মনের কথা জানাতে পারবে আদিত্যকে। আগে যদি জানতো এই ভালোবাসার অনুভূতি তাকে তেলে তেলে শেষ করে দেবে, সে কখনোই ওই পথে পা বাড়াতো না। রাতে দেরিতে ঘুমানোর দরুন তৈমুরের সকালে ঘুম ভাঙতে বেশ বেলা হয়ে যায়। নিচে নেমে এসে দেখতে পায় ডাইনিং টেবিলে তার মা, ছোটো মা রুহানি নাস্তা করছে। তবে ইফা কোথায়? ইফা একা কলেজে চলে যায়নি তো? ইফা কোথায় মা? বেলা হয়ে গেছে, আমাকে ডাকুনি কেন? ইফা কি একা কলেজে গেল নাকি? আরে না প্রিয়তা, স্বামীরা এসেছিল, 3 জনে একসাথে গেছে। তৈমুর কিছু বলে না, ছেড়ে বসে পড়ে। খাওয়া শেষ করে রুহানি চা খাচ্ছে। হাসিয়া বেগম আর নুরি বেগম খাওয়া শেষ করে রান্নাঘরে চলে যায়। এখন ঠিক আছে রোহানি? জি ভাইয়া, আগের থেকে বেটার। তৈমুর কিভাবে শুরু করবে ভেবে পাচ্ছে না। মেয়েটা কি রিয়াক্ট করবে? রোহানি, বি স্ট্রং গার্ল। ইঁদুরের সাথে কালকে সব কথোপকথন তৈমুরের ফোনে ভিডিও করে রাখা আছে প্রমাণ হিসেবে। পকেট থেকে ফোন বের করে ভিডিও বের করে ধরলো রুহানির সামনে। নিঃশব্দে সম্পূর্ণ ভিডিও দেখলো রুহানি। না, আজ আর কান্নায় ভেঙে পড়লো না মেয়েটা। ভিডিও দেখা শেষ করে কিছু বলে না রুহানি। তৈমুর বলে, ছেলেটা তার প্রাপ্য শাস্তি পেয়েছে রুহানি। বোন আমার, তুই ভেঙে পড়িস না। তুই যদি আবেগে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলিস, কারো কিছুই হবে না। কিন্তু চাচি তাদের কথা ভেবে হলেও তুই নিজের ক্ষতি করবি না। আমি চাইলে তোর কাছে লুকিয়ে যেতে পারতাম, কিন্তু তোর সত্যিটা জানা দরকার ছিল। একদমই কথাগুলো বলে রুহানির দিকে তাকায় তৈমুর।
মেয়েটার মুখাবয়ব দেখে অনুভূতি ঠাওর করা মুশকিল। বেশ খানিকটা সময় বাদে রুহানি নিজ থেকে বলে, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, আমি নিজের কোনো ক্ষতি করব না ভাইয়া। আর না আমি ওর কথাই তোমাদের মান সম্মান ডুবিয়ে চলে যেতাম। বলেই হালকা হাসে, যে হাসিতে কোনো মাধুর্যতা নেই, শুধুই মলিনতা। রুহানি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় সিঁড়ির দিকে। একটু এগিয়ে গিয়ে পেছনে ফিরে বলে, ভাইয়া, মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে? বোনের এমন নীরব আর্তনাদ কোনো ভাই সহ্য করতে পারে? পারে না। রুহানি নিজের ঘরে চলে যায়, তৈমুরকে কিছু বলার সময় না দিয়ে। নুরি বেগম খাবার নিয়ে আসে তৈমুরের জন্য। রুহানি কই গেল? চাও তো শেষ করেনি মেয়েটা। রুহানির নাকি ভাল লাগছে না, থাক, একা থাকতে দাও কিছু সময়। বিকেলের ফুরফুরে আবহাওয়া, প্রকৃতির যেন কোনো তাড়া নেই, নেই কোনো কোলাহল। হালকা বাতাসের সাথে তাল মিলিয়ে এই দিক ওই দিক উকি ঝুঁকি দিচ্ছে বাগানের ছোট ছোট গাছের চারাগুলো। তোফাজ্জল এহসান নিজ কক্ষের বারান্দায় বসে খবরের কাগজ পড়ছেন। আঁচল দিয়ে শরীরের ঘাম মুছতে মুছতে অন্য হাতে চা নিয়ে তোফাজ্জল হোসেনের কাছে যাচ্ছেন হাসিয়া বেগম। নাও তোমার চা। হাসিয়া বেগম চলে যেতে নেয়, তবে পেছন থেকে আটকান তোফাজ্জল। দুদণ্ড এখানে বসো আমার সাথে। কি করছো কি? সন্ধ্যার নাস্তা বানাতে হবে আমায়। সে পরে হবে, তুমি এখানে বসো। তোফাজ্জলের জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে পাশের বেতের মোড়ায় বসেন হাসিয়া বেগম। আশরাফের সাথে দেখা করতে গিয়েছিলাম সেদিন। তোফাজ্জলের মুখে ভাইয়ের কথা শুনে এতক্ষণের ব্যস্ততা সব উধাও। ভাই, ভাই কথা বলেছে তোমার সাথে? কি বললো? আমার কথা জিজ্ঞেস করেছে? তুমি কেন গিয়েছিলে? তৈমুর আর প্রিয়তার ব্যাপারে কথা বলতে গিয়েছিলে? বলো না, চুপ করে আছো কেন? একসাথে এত কথা বলে হাঁপাচ্ছেন মধ্যবয়সী হাসিয়া বেগম। ভাইয়ের কথা শোনার জন্য তার কত অস্থিরতা, অথচ তার ভাই নিজের দাম্ভিকতা এড়িয়ে একবার বোনের কথা মুখ ফুটে জিজ্ঞেসও করলো না। হাসিয়া বেগমের বাবা মারা যায় সেই দিন তারা গিয়েছিল। আশরাফ ভালো মন্দ কিছুই বলেনি সেদিন। তারা ভেবেছিল হয়তো আশরাফ সব মেনে নিয়েছে। এরপর একদিন হাসিয়াকে নিয়ে সে আশরাফের বাড়ি যায়, কিন্তু সেই দিন পাড়া শুদ্ধ লোকের সামনে তোফাজ্জলকে যাচ্ছে তাই ভাবে অপমান করে তাড়িয়ে দেয় আশরাফ। এরপর আর হাসিয়া বেগম কখনো মুখ ফুটে ও বাড়ি যাওয়ার কথা বলেনি। প্রিয়তাকে বাড়ির বউ বানানোর আর্জি নিয়ে গিয়েছিলাম আশরাফের সাথে। হাসিয়া বেগম চোখে তাকায় স্বামীর দিকে। ভাই, ভাই কি বললো? মেনে নিয়েছে? এক দীর্ঘশ্বাস ফেলে তোফাজ্জল এহসান। তোমার ভাই সাফ সাফ মানা করে দিল, আর কারণ হিসেবে আমাদের টানিনি। সে বলেছে তৈমুরকে তার মেয়ের জামাই হিসেবে পছন্দ না। আমাদের ভুলের শাস্তি ভাই আমার ছেলেকে দিতে পারে না। শুধুমাত্র আমার দেওয়া কথার জন্য তৈমুর হাত গুটিয়ে বসে আছে, না হলে এতদিনে প্রিয়তা এই বাড়িতেই থাকতো। তোফাজ্জল কিছু বলবেন তার আগেই অনেক হয়েছে, এবার আমি ভাইয়ের মুখোমুখি হয়ে প্রস্তাব নিয়ে যাব। অপরাধ বোধে ছেলেটার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না আমি। হাসিয়া, আর কয়েকটা মাস অপেক্ষা করো, নির্বাচনটা কেটে যাক। এবারের নির্বাচনে দলের হয়ে তৈমুর প্রতিদ্বন্দ্বিতা করবে। জানালার গ্রিলে মাথা এলিয়ে শূন্য চোখে বাইরে তাকিয়ে আছে রুহানি। কালকে সব জানার পরও ইদুলকে নিয়ে তার ঘৃণা হচ্ছে না, কোনো অনুভূতি কাজ করছে না। আর না কালকের মতো বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হচ্ছে। শুধু নিজেকে ধাতস্থ করতে তার কিছুটা সময় প্রয়োজন। রুহানি বিশ্বাস করে অন্য সকল মেয়েদের মতো সে নাজুক নয়, সে তার বাবার স্ট্রং মেয়ে। সময় থাকতে তৈমুর যদি সবটা জানতো, যদি সে আবেগে পড়ে ইদুলের হাত ধরে পালিয়ে যেত, তখন পরিবারের সবার কি হতো? এসব ভেবে রুহানি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছে। রুহানিকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে চলে গেল নিচে। রুহানি ভেলপুরি খেতে পছন্দ, সেটা মাথায় রেখেই তৈমুর এই ব্যবস্থা করেছে। তৈমুর মাগরিবের নামাজ পড়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। তৈমুরের দিকে এগিয়ে আসছে একজন। তৈমুর তা খেয়াল করেনি। খেলার গুটিদের সাইজটা করার বদলে আসল খেলোয়াড়কে বাজিমাত করতে হবে। পরিচিত কণ্ঠে চকিতে পেছনে তাকায় তৈমুর। পেছনে মুবিন দাঁড়িয়ে, মুখলেস হোসেনের ছোট ভাই মুবিন হোসেন। তবে তৈমুর আর মুবিন সমবয়সী। তার কথায় তৈমুর উত্তর করে, বিরোধী দল নেতার ভাই হয়ে আমার দিক হয়ে গান গেছো যে? তৈমুরের কথায় মৃদু হাসে মুবিন। দলটা বুঝি না আমি, সত্য আর ন্যায়ের পথে
থাকতেই পছন্দ করি। কাপুরুষ ভাইয়ের মুখে এমন কথা মানায় না। প্রতি উত্তরে মুখের হাসি চওড়া করে অপর পক্ষের ছেলেটা। বড় ভাইয়ের রাজনীতি সম্পূর্ণই কূটনৈতিক। সেখানে ঝামেলা কতটুক ছাড়া আমি কিছুই দেখতে পাই না। আমাদের দেশের উন্নয়নের জন্য তোমার মতো একজন দরকার। তরুণ প্রজন্মের এক নতুন প্রতিনিধিকারী প্রয়োজন। তৈমুর সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নিজের বাড়ি থেকে কপটতা নির্মূল করো, ভাইকে বোঝাও। সেটা সম্ভব হলো বোধ হয়, সেটাই আগে করতাম। সে যাই করো, তোমার ব্যাপার, তবে এফআর থেকে দূরে থাকো। লোকটা পুনরায় মৃদু হাসে। আপনি কখনোই ইফার আশেপাশে আমাকে দেখেছেন, বা আমি কি ওনাকে উত্তপ্ত করেছি? না। তৈমুরের গম্ভীর কণ্ঠে উত্তর। তাহলে আপনি কিভাবে বললেন দূরে থাকতে? সময় হলে আমি নিজেই আপনার কাছে ওনার হাত চাইতে আসব। আজ তাহলে চলি। কথা শেষ করে মুবিন হাঁটা ধরে। ধীরে সুস্থে হেঁটে যাচ্ছে মাথায় টুপি পরা ছেলেটা। তৈমুর বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে মুবিনের যাওয়ার পানে। তৈমুর ছেলে তো খারাপ না। আমি বলিনি তমুর ছেলে খারাপ, আমি বলেছি ওকে আমার মেয়ের জামাই হিসেবে পছন্দ না। আশরাফুদ্দিনের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আফিয়া বেগম। ওসব কিছু না, আসল কথা তৈমুর তোফাজ্জল ভাইয়ের ছেলে বলে তোমার মেনে নিতে এত আপত্তি। নিজের মেয়ের সুখের কথা চিন্তা করেও তো পুরনো দিনের কথা ভুলতে পারো। চুপ করো তুমি, তুমি কিছু জানো না। শুধুমাত্র ওর ভুলের জন্য আমার বাবা আজ আমাদের মাঝে নেই। এ কথায় কিছুটা দমে যায় আফিয়া বেগম। জন্ম মৃত্যু কখনোই আল্লাহর হুকুম ছাড়া হয় না আদিত্য রাব্বু। বাকিটা তুমি বোঝদার মানুষ, ভেবে দেখো। বলেই আর দেরি করে না, বেরিয়ে যায় ঘর থেকে। রাতের খাবারের বন্দোবস্ত করতে হবে। পাশের ঘর থেকে মা বাবার চেঁচামেচির আওয়াজ স্পষ্টই শুনতে পেয়েছে প্রিয়তা। এমন হবে সে তো আগে থেকেই জানতো বাবা তৈমুরকে পছন্দ করে না এবং তার কারণও জানে। তবু তো অবাধ্য মনকে বেঁধে রাখতে পারেনি মেয়েটা। তৈমুরের প্রেমে উষ্ঠা খেতে বাধ্য হয়েছিল প্রিয়তা। প্রিয়তা তখন ক্লাস 9-এ পড়ে সবে মাত্র। একদিন প্রিয়তার ব্যাগের নিচে একটা প্রেম নিবেদনের চিঠি পাওয়া যায়। এটা নিয়ে বান্ধবীদের সাথে হাসাহাসি করতে করতে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল সে। কোত্থেকে যেন তৈমুর এসে কিছু না বলেই চড় মারে প্রিয়তাকে। তারপর বলে, তুই আমার, শুধুমাত্র আমার। অন্য কেউ তোর ব্যাগের নিচে চিঠি রেখে গেল আর সেটা তুই নিয়ে নিলে? কান খুলে শোনো রাখ প্রিয়, তুই আমার না হলে তোকে অন্য কারোর হতে দেব না আমি, কখনোই না। সেই দিন প্রিয়তা সারা রাত ঘুমাতে পারেনি। না, কষ্ট পেয়ে না, মেয়েটা আনন্দে ঘুমাতে পারেনি সারা রাত। তৈমুর ভাইয়ের মতো সুদর্শন পুরুষ তাকে ভালোবাসে? কই, এর আগে তো কখনো ধমক ছাড়া কথাই বলতো না। হ্যাঁ, সেদিনই প্রথম আর সেই দিনই শেষবার মনের কথা প্রকাশ করেছিল তৈমুর। পুরনো কথা ভেবে শুকনো হাসে মেয়েটা। কান্না পাচ্ছে তার। ফোন বের করে তৈমুরকে কল করে সে। প্রথম রিং হওয়ার পরে ওপাশ থেকে ভেসে আসে চেনা পরিচিত গম্ভীর কণ্ঠ। বল প্রিয়। মন খারাপের সময় প্রিয় মানুষের আদর মাখা সম্বোধনে টুকরে কেটে ওঠে প্রিয়তা। প্রিয়তার কান্নার আওয়াজে তৈমুর উদ্গ্রীব হয়ে ওঠে। প্রিয়, কি হয়েছে? কেউ কিছু বলেছে? প্রিয় জান আমার, বল না, চুপ করে আছিস কেন? তৈমুরের আহ্লাদী কণ্ঠে প্রিয়তার কান্না থেমে যায়। এর আগে কখনো তৈমুর প্রিয়তার সাথে এভাবে কথা বলেনি। কানে থেকে ফোন নামিয়ে দেখে নিল, না, নাম্বার তো ঠিকই আছে। প্রিয়, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুই বলবি কিছু, নাকি আমি বাড়ি আসবো? না না, আসবেন না আপনি। তাহলে বল। বাবা মার রুমে কথা কাটাকাটি করছিল, বাবা বোধহয় আমাদের মেনে নেবে না। এটা নিয়ে এত কান্নাকাটির কি আছে প্রিয়? মানছি না মানেই নেব। যদি বাবা আমাদের বিয়ে না দেয়? বোকার মতো কথা বলিস না প্রিয়, বিয়ে আমাদের অনেক আগে হয়েছে, ভুলে যাস না। আর রইল মানা না মানার কথা, মা যদি শর্ত দিয়ে না রাখতো তাহলে এতদিনে 2 বাচ্চার মা হয়ে যেতে তুই। তৈমুরের কথায় হতবম্ব প্রিয়তা। গালগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে মুহূর্তে। এ লোক কোথায় থেকে কোথায় নিয়ে গেল কথা। প্রিয়তা প্রত্যুত্তর করে না। কথা বলছিস না কেন? কল কেটে দেব? না না, কাটবেন না। তাহলে কিছু বলছিস না কেন? ভাবছি আপনি কি সেই লোক যে সব সময় ঝাড়ির উপরে রাখেন আমায়? না মানে আপনার মুখে এসব শুনে আমার ঠিক হজম হচ্ছে না।
প্রিয়তার বোকার মতো কথার হালকা হাসি তৈমুর, যে হাসি সচরাচর দেখা যায় না তার মুখাবয়বে। হজম করাতে আসছি আমি। কি? কোথায়? না না, আসবেন না প্লিজ। তাহলে ফাও কথা বাদ দিয়েই ঘুমা। হুম। কি? কালকেও এইভাবে কথা বলবেন আমার সাথে? জানি না। আপনি একদম রসকস ছাড়া মানুষ। তোকে কাছে পাই আগে, এরপর বুঝিয়ে দেব আমি কেমন মানুষ। ফোন রেখে ঘুমা। আরেকটা বাড়তি কথা বলে বাড়ি গিয়ে তুলে নিয়ে আসবো। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।